অল্টারনারিয়া নামে যে ছত্রাকটি রয়েছে, সেই অল্টারনারিয়া ছত্রাক এই যে প্রজাতিটা, এই প্রজাতির ছত্রাকের আক্রমণের কারণে পেঁয়াজেরও এই মাথা মরা রোগটা হয়ে থাকে, রসুনেরও এই মাথা মরা রোগটা হয়ে থাকে। সাধারণত এই ছত্রাকের জীবাণুগুলো আমরা যে মাটিতে চাষ করি সেই মাটিতে বসবাস করে এবং অনুকূল পরিবেশ পেলে তারা তখন এই গাছে আক্রমণ করে। সাধারণত আমরা বিভিন্নভাবে অতিরিক্ত পরিমাণে বিষ প্রয়োগ করে বা রাসায়নিক সার প্রয়োগ করে বা বিভিন্নভাবে আমাদের এই মাটিটাকে নষ্ট করে ফেলছি। মাটির যে উপকারী জীবাণুগুলো থাকা দরকার, ছত্রাকগুলো থাকা দরকার, সেগুলো না থাকার কারণে এই ক্ষতিকর ছত্রাকদের বসবাস স্থল হয়ে উঠছে এই ফসলের জমির মাটি। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি বেশ কয়েকদিন ধরে একটানা পেঁয়াজ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করছি। তো সেখানে অনেকেই শুধু বারবার কমেন্ট করছেন যে একটু রসুনের ভিডিও দেন, রসুনের ভিডিও দেন। যাই হোক, বিষয়টি হচ্ছে পেঁয়াজ এবং রসুন চাষটা একই সময়ের সমসাময়িক এবং চাষ পদ্ধতিও অনেকটা একই এবং এদের ম্যানেজমেন্ট বা যত্নের প্রকৃতিও অনেকটা একই রকম। তারপরেও যেহেতু আপনারা বারবার বলছেন, আসলে অনেকটাই একই, তারপরও আপনাদের অনুরোধের কারণে আমি ভিডিওটা দিচ্ছি। সেটা হচ্ছে যে রসুনের মাথা মরা রোগ। এটি হচ্ছে কি, রসুন বা পেঁয়াজ গাছের যখন পাতা হয়, সেই পাতার মাথার এই যে উপরে যে আগার অংশটা, এই অংশটাতে দেখা যাচ্ছে যে গাঢ় হলুদ থেকে বাদামি রং ধারণ করছে। তারপরে উপর থেকে আস্তে আস্তে মরে যাচ্ছে। এই যে যে এরকম এরকম ঢলে পড়ছে, এরপরে মাথাগুলো ঢলে পড়ছে আর শুকিয়ে আসছে। উপর থেকে এরকম, উপর থেকে নিচের দিকে শুকিয়ে আসছে। এই রোগটিকে আমরা বলছি মাথা মরা রোগ। একটা বিষয় খেয়াল রাখবেন, বিশেষ করে যখন দেখবেন যে রসুনের যদি পুরানো পাতাটা আলাদাভাবে আপনারা এরকম দেখেন যে এরকম মাথা মরা রোগের মতো মনে হচ্ছে, আগে ধরে নিবেন যে আপনার জমিতে পটাশটা পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা। কারণ পটাশিয়ামের জন্য তো আমরা এমওপি সার ব্যবহার করি। এই পটাশ বা পটাশিয়ামটা মাটিতে সাধারণত 20 থেকে 25 দিন থাকে। তাহলে আপনি কবে এটি এপ্লাই করেছেন বা কি পরিমাণে করেছিলেন, এখনো সেটা গাছের জন্য অ্যাভেলেবল আছে কিনা এটি খেয়াল করবেন। কারণ পুরানো পাতা, শুধুমাত্র পুরানো পাতাটার মাথার দিকে হলুদ হওয়া বা কিছুটা এরকম কিনারা থেকে বাদামি হওয়াটা, এটা কিন্তু পটাশের অভাবজনিত লক্ষণ হতে পারে। যাই হোক, তারপরেও যারা আপনারা রসুন চাষ করেন তারা আপনারা সবাই কম বেশি এগুলো বুঝেন বা এই মাথা মারা রোগটা আপনারা জানেন। এখন বিষয়টা হচ্ছে যে এটার জন্য ম্যানেজমেন্টটা কি? আসলে পেঁয়াজ যেই কারণে এই মাথা মরা রোগে আক্রান্ত হয়, রসুনও কিন্তু সেই একই কারণে আক্রান্ত হয়। এটি হলো ছত্রাকের আক্রমণ এবং একই প্রজাতির ছত্রাক, সাধারণত অল্টারনারিয়া নামে যে ছত্রাকটি রয়েছে, সেই অল্টারনারিয়া ছত্রাক এই যে প্রজাতিটা, এই প্রজাতির ছত্রাকের আক্রমণের কারণে পেঁয়াজেরও এই মাথা মরা রোগটা হয়ে থাকে, রসুনেরও এই মাথা মরা রোগটা হয়ে থাকে। সাধারণত এই ছত্রাকের জীবাণুগুলো আমরা যে মাটিতে চাষ করি সেই মাটিতে বসবাস করে এবং অনুকূল পরিবেশ পেলে তারা তখন এই গাছে আক্রমণ করে। সাধারণত আমরা বিভিন্নভাবে অতিরিক্ত পরিমাণে বিষ প্রয়োগ করে বা রাসায়নিক সার প্রয়োগ করে বা বিভিন্নভাবে আমাদের এই মাটিটাকে নষ্ট করে ফেলছি। মাটির যে উপকারী জীবাণুগুলো থাকা দরকার, ছত্রাকগুলো থাকা দরকার, সেগুলো না থাকার কারণে এই ক্ষতিকর ছত্রাকদের বসবাস স্থল হয়ে উঠছে এই ফসলের জমির মাটি এবং সেই মাটি থেকে সাধারণত রোগগুলো আক্রমণ করে হচ্ছে গাছে এসে। তো এই কারণে এটি হয়ে থাকে। তো এটা একটা কমন রোগ। সাধারণত আমাদের পেঁয়াজ, রসুন যে ক্ষেত্রেই আমরা যাই না কেন, সবচেয়ে বেশি আমরা এই রোগ দ্বারা ঝামেলার শিকার হই। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা সমাধানটা আমরা আসলে কি চাই? এটি হলো মূল বিষয়। এটা ২ ধরনের। আমাদের তো ছত্রাকের আক্রমণ থেকে বাঁচতে গেলে যেটা দরকার সেটা হলো ছত্রাকনাশক। আক্রমণগুলো কেন বেশি হয় জানেন? এর প্রধান একটা কারণ থাকে হলো অতিরিক্ত ইউরিয়া ব্যবহার। ছত্রাকজনিত রোগ বলেন বা পোকামাকড়ের আক্রমণ বলেন, অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত ইউরিয়া ব্যবহার। আরেকটা বিষয় কি থাকে যে আমরা গাছপালাগুলো খুব ঘন ঘন লাগাই, যথেষ্ট পরিমাণে যে গ্যাপ দেওয়া দরকার সেটি আমরা দিই না। এটি একটি কারণ থাকে।
এখন যে আমরা ছত্রাকনাশক গুলো ব্যবহার করব, ছত্রাকনাশক সাধারণত দুই প্রকার ছত্রাকনাশক আমাদের ব্যবহার করতে হবে। একটা হচ্ছে প্রতিরোধের জন্য, আর একটা হচ্ছে প্রতিকারের জন্য। অর্থাৎ এই গাছের রোগ আক্রমণের আগেই রোগটা ঠেকানোর জন্য আমাদের এক প্রকার ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, আর রোগে আক্রান্ত হলে সেটার প্রতিকারের জন্য বা চিকিৎসার জন্য আমাদের আর এক প্রকার ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এখন আমি কয়েকটি ছত্রাকনাশকের গ্রুপের কথা বলছি। যেমন প্রতিরোধক হিসেবে মেনকোজেব সবচেয়ে ভালো যে গ্রুপটা হবে। এই মেনকোজেব গ্রুপের অসংখ্য ছত্রাকনাশক আপনারা বাজারে পাবেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের নামে। আপনারা অবশ্যই ভালো কোম্পানির দামি যে ছত্রাকনাশক গুলো সেগুলো কিনে ব্যবহার করার চেষ্টা করবেন। তার মধ্যে যেমন ডাইথেন M45 আছে, অনেকগুলো আছে। মেনকোজেব আছে, তারপরে কপার অক্সিক্লোরাইড। এই কপার অক্সিক্লোরাইডেরও অসংখ্য ব্র্যান্ডের ওষুধ বাজারে কিনতে পাওয়া যায়। আচ্ছা, এরপরে কার্বেন্ডেজিম, এটি মূলত প্রতিরোধক এবং প্রতিকার দুইভাবেই কাজ করে। আপনারা আবার খেয়াল করবেন যে মেনকোজেব প্লাস কার্বেন্ডেজিম এই দুই গ্রুপের সমন্বয়ে কিন্তু অসংখ্য আপনারা ছত্রাকনাশক বাজারে পেয়ে যাবেন। তো সেই ধরনের ছত্রাকনাশক গুলো আমাদের মূলত ব্যবহার করতে হবে প্রতিরোধ করার জন্য। একটা বিষয় মনে রাখবেন, আপনার একদম শুরু থেকে এই ধরনের রোগের আক্রমণ হতে পারে। এ কারণে কিন্তু শুরু থেকেই, বিশেষ করে চারা লাগানোর পর থেকেই 8 থেকে 10 দিন পর পর আপনারা এই নিয়মিতভাবে ছত্রাকনাশকগুলো স্প্রে করে যাবেন। তখন এই রোগটাকে প্রতিরোধের জন্য এই ধরনের গ্রুপের ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন, এবং সঠিক যে মাত্রাটা লেভেলে উল্লেখ থাকবে সেই লেভেলে উল্লেখিত মাত্রা অনুযায়ী আপনারা সেটি ব্যবহার করবেন। সাধারণত কার্বেন্ডেজিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1.5 থেকে 2 গ্রাম এরকম পরিমাণ পর্যন্ত পার লিটার এইভাবে মাত্রাটা হয়ে থাকে। আর মেনকোজেবের ক্ষেত্রে 2.5 থেকে 3 গ্রাম বা 2 থেকে 3 গ্রাম পার লিটার এরকম মাত্রা হয়ে থাকে। আর কপার অক্সিক্লোরাইডের ক্ষেত্রে ওরকম 2 থেকে 3 গ্রাম পার লিটার এরকম মাত্রা হয়ে থাকে। অর্থাৎ মাত্রাটা কার্বনডাইজিমের ক্ষেত্রে একটু কম হয়, কিন্তু যেগুলো আবার মেনকোজেব প্লাস কার্বনডাইজিম গ্রুপের সেগুলোর মাত্রা এরকম 2 থেকে 3 গ্রামের মতো হয়। তো যেটাই হোক না কেন, আপনারা যেই ব্র্যান্ডের যেই কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করবেন সেই ব্র্যান্ডটা আপনারা ভালো করে ফলো করবেন, যে সেই মোড়কে কি লেখা আছে আপনারা সেটা অনুসরণ করার চেষ্টা করবেন। আর অতিরিক্ত পরিমাণ ছত্রাকনাশক এবং একাধিক পরিমাণ গ্রুপের ছত্রাকনাশক দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যে কোনো একটি দিলেই এটা প্রতিরোধ করার জন্য সেটি যথেষ্ট হবে। এখন যদি আক্রমণের শিকার হয়ে যায়, গাছ আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি? আমি গ্রুপের নামগুলো লিখছি। হেক্সাকোনাজল, প্রোপিকোনাজল, ইবুকোনাজল, ডাইফেনোকোনাজল, প্রোপিনেব, অ্যাজোস্ট্রিবিন, ট্রাইফ্লক্সিস্ট্রবিন, এরকম ইত্যাদি আরো অসংখ্য ধরনের ছত্রাকনাশক আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে বিশেষ করে যে গ্রুপগুলো আমি লিখে দিলাম, এই গ্রুপগুলো বা এই গ্রুপের কম্বিনেশনে কিছু ছত্রাকনাশক বাজারে রয়েছে। সেই ছত্রাকনাশকগুলো আপনারা ব্যবহার করতে পারেন, এবং সেই ক্ষেত্রেও আপনারা খেয়াল রাখবেন যে মোড়কে উল্লিখিত যে মাত্রাটা থাকবে সেই মাত্রাটা আপনারা অনুসরণ করবেন, তার কম বেশি করবেন না। কম করলেও একটু সমস্যা হয় না অনেক সময়, কিন্তু বেশি করলে কিন্তু ক্ষতি হয়। তো প্রতিকারের ক্ষেত্রে সবসময় সঠিক ডোজটা সেটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই ক্ষতি বা মানে আক্রান্ত হওয়ার পরে যদি দেখেন যে আপনি আক্রমণের মাত্রাটা একটু বেশি, সেই ক্ষেত্রে আপনারা একাধিক গ্রুপের বা এদের দেখবেন যে এই ধরনের যে গ্রুপের ছত্রাকনাশক রয়েছে সেইগুলো অনেক সময় দেখবেন যে একাধিক গ্রুপ দিয়ে তৈরি করা হয়ে থাকে। সেই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। তবে তার চেয়ে বেশি অনেকে 2টা 3টা 4টা 5টা অনেক বেশি গ্রুপ ব্যবহার করে ফেলেন, অতটা প্রয়োজন হবে না। আপনারা তখন একটা জায়গায় 2টো গ্রুপ ব্যবহার করতে পারেন প্রতিকারের ক্ষেত্রে। তো এইভাবে আপনারা যদি সঠিকভাবে প্রতিরোধ ব্যবস্থা নেন তাহলে আশা করি আক্রমণের শিকার হবেন না। আর হলেও আপনারা চেষ্টা করবেন প্রথম দিকেই এই যেই গ্রুপগুলোর নাম লিখে দিলাম এর যে কোনো একটি গ্রুপের ছত্রাকনাশকটা আপনারা স্প্রে করলে আশা করি আপনাদের গাছ সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। প্রিয় বন্ধুরা,
যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি রিপ্লাই দিয়ে আপনার সঙ্গে কথা বলে সেই বিষয়গুলো আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তার পাশাপাশি আমার চ্যানেলের সঙ্গে নিয়মিত থাকতে হলে, এ ধরনের ভিডিও যদি নিয়মিত আপলোড পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশের বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে নিয়মিত আমি যে ভিডিওগুলো আপলোড দিব সেগুলো আপনারা পেয়ে যান। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।